শিক্ষাক্রমের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগ আয়োজিত বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি তমালিকা হালদার, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রিক্যাল টেকনোলজি, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে তোমাদের যে সাবজেক্টের উপরে ক্লাস নিব তার নাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, যার বিষয় কোড 66713, প্রথম পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি, এবং অধ্যায় হলো 2, রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের যান্ত্রিক গুণাবলীর ধারণা। তাহলে চলো প্রথমেই আমরা দেখি যে এই ক্লাসটা শেষে তোমরা কি শিখতে পারবে। এই ক্লাস শেষে আমরা জানতে পারবো রেজিস্টিভিটি, তাপমাত্রা সহক, গলনাঙ্ক, কন্ডাক্টান্স, কন্ডাক্টিভিটি, মেলিয়েবিলিটি, টেনশন স্ট্রেস এর সংজ্ঞা, ধাতব পদার্থের রেজিস্টিভিটি কী কী বিষয়ের উপর প্রভাব বিস্তার করে, অ্যালুমিনিয়াম ও কপারের যান্ত্রিক গুণাবলী। প্রথমেই আসো রেজিস্টিভিটির সংজ্ঞা। ডিফাইন রেজিস্টিভিটি অফ ম্যাটেরিয়ালস। নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পদার্থের অথবা একক বাহু বিশিষ্ট কোনো একটি ঘনকাকৃতির পরিবাহী পদার্থের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ বা রেজিস্ট্যান্সকে বলা হবে উক্ত পরিবাহীর রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ। নিচে দেখো একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাই একটা পরিবাহী দেওয়া আছে। এখানে এল দ্বারা বোঝাচ্ছে লেন্থ অর্থাৎ এখানকার দৈর্ঘ্য, এ দ্বারা এরিয়া অর্থাৎ একটার প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল। তারপর পাশে আছে রেজিস্ট্যান্সের একটা প্রতীক দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে রেজিস্ট্যান্সের সূত্র R=ρL/A। দ্বিতীয় স্লাইডে আমরা দেখি পদার্থের তাপমাত্রা সহক এবং কঠিন পদার্থের গলনাঙ্ক। পদার্থের তাপমাত্রা সহক বলতে কি বোঝায়? তাপমাত্রা সহক একটা পদার্থ কতটুকু তাপ সহ্য করতে পারে। কোনো পদার্থের মূল রেজিস্ট্যান্স প্রতি একক ওহমে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু বৃদ্ধি বা হ্রাস পায় তাকে উক্ত পদার্থের রেজিস্ট্যান্সের তাপমাত্রা সহক বলে। এবার আসি কঠিন পদার্থের গলনাঙ্ক। দেখো এখানে গলনাঙ্ক বানানটা একটু ভুল আছে, কারেকশন করে নিও। কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরল পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে বোঝায়। কোনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক আদর্শ তাপমাত্রা এবং চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে থাকে। অর্থাৎ পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা সবসময় বাড়তে থাকবে, কিন্তু গলনাঙ্কে পৌঁছানোর পর তাপ প্রয়োগ সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তাহলে এখান থেকে আমরা দেখলাম পদার্থের তাপমাত্রা সহক কাকে বলে আর কঠিন পদার্থের গলনাঙ্ক কি। 2.3-এ আছে ধাতব পদার্থের রেজিস্টিভিটির উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে। দেখা যায় স্থির উষ্ণতায় কোনো তারের রোধের উপর বিভিন্ন বিষয় প্রভাব
এখন দেখো রেজিস্টিভিটির বাংলা অর্থ রোধাঙ্ক, যার জন্য সামনে দেওয়া আছে রোধাঙ্ক। তাহলে কি কি বিষয় প্রভাব বিস্তার করে তার মধ্যে আছে, প্রথমে 1 নম্বরে আছে দৈর্ঘ্য, পদার্থের প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভর করে। তাহলে প্রথমে আসি আমরা দৈর্ঘ্যের উপর নির্ভরশীলতা বলতে কি বোঝায়। প্রস্থচ্ছেদ সুষম হলে একই উপাদান ও একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের রোধ তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ তখন প্রস্থচ্ছেদটা একই থাকবে, আর সমানুপাতিক এল। দ্বিতীয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীলতা, একই উপাদান এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক এল বাই এ। অর্থাৎ একই দৈর্ঘ্যের সরু তারের রোধ মোটা তারের রোধ অপেক্ষা বেশি হবে। এবং নির্ভর করে উপাদানের উপর, একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট বিভিন্ন তারের রোধ তারের উপাদানের উপর নির্ভর করবে। যেমন একই প্রস্থচ্ছেদ এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট তামা ও রূপোর তারের রোধ কিন্তু কম থাকে। এখন যদি আমরা উপরের চিত্রটা দেখি, দেখো 1 নম্বরে আছে যে এখানে দৈর্ঘ্যের উপরে যখন নির্ভর করে তখন থাকে রেজিস্টিভিটি থাকে আর সমানুপাতিক এল। দ্বিতীয়টার ক্ষেত্রে থাকবে আর সমানুপাতিক এল বাই এ। যদি প্রথমটাকে 1 নম্বর সমীকরণ ধরি এবং দ্বিতীয়টাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে লিখতে পারি আর সমানুপাতিক এল বাই এ, অর্থাৎ আর ইকুয়াল টু রো এল বাই এ। এখন দেখো 2.4-এ আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা একেবারে ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে দেখা যায় শুধু রেজিস্টিভিটি জিনিসটা বলতে কি বোঝায় এবং কয়েকটা সংজ্ঞা এবং পদার্থের রেজিস্টিভিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে এর কিছু সামান্য বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। দেখো কন্ডাক্টান্স, কন্ডাক্টিভিটি, মেলিয়াভিটি, টেনসাইল স্ট্রেস এর সংজ্ঞা। কন্ডাক্টান্স বলতে আমরা কি বুঝি, একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদানটাকে বলা হবে কন্ডাক্টান্স। এসি সার্কিট অর্থাৎ অল্টারনেটিং সার্কিট, যেটা পরিবর্তনশীল সার্কিট, প্রতি একক ভোল্টে কারেন্টের যে আনুভূমিক উপাদানটা আমরা পাবো তাকে বলবো কন্ডাক্টান্স। এর প্রতীক হলো জি, একক হলো মোহ। এবার আসি কন্ডাক্টিভিটি কি, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। একক দৈর্ঘ্য বলতে বোঝায় সেটা হতে পারে 1 মিটার অথবা 1 সেন্টিমিটার, এরকম একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাক্টান্সকে, ডিসি কন্ডাক্টান্স অর্থ ডিসি মানে যেটা ডাইরেক্ট কারেন্ট, ডিসি কন্ডাক্টান্সকে সেই পদার্থের কন্ডাক্টিভিটি বলে। এর প্রতীক হলো গামা, গামা হলো গ্রিক অক্ষর। তারপর দেখো দেওয়া আছে মেলিয়াবিলিটি। মেলিয়াবিলিটি অর্থাৎ নমনীয়তা, একটা পদার্থ কতটুকু ধৈর্য নিয়ে এটা সহ্য করতে পারে। নমনীয়তা মানে তাকে পিটিয়ে পাত করতে যাব বা শীতে পরিণত করব, তখন সে কতটুকু সহ্য করতে পারে। একটি পদার্থের বিশেষ ধর্ম, নমনীয়তা বলতে বোঝায় একটা পদার্থের বিশেষ ধর্ম যার ফলে কোনো পদার্থকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। যেমন স্বর্ণ সবচেয়ে মেলিয়েবল পদার্থ। এক্ষেত্রে খেয়াল করো নমনীয়তা জিনিসটা কি, যখন আমরা কোনো বস্তুকে বা কোনো পদার্থকে আঘাত প্রয়োগ করব তখন ওটা ও কতটুকু সহ্য করতে পারে, এবং শুধু সে পাতলা পাতে পরিণত হবে, পাশের আংশিক অংশটা বাঁকানো যাবে না এবং সে চারধারটা কম ফাটবে। যে পদার্থটা যত কম ফাটবে সেই পদার্থটার তত মেলিয়েবিলিটি সবচেয়ে বেশি। যেমন বলা হয় স্বর্ণ সবচেয়ে মেলিয়েবল পদার্থ। এবার আসি টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস বলতে কি বোঝায়, কোনো দণ্ড বা বার এর উভয় প্রান্ত, দণ্ড বা বার বলতে বোঝাবে যে কোনো একটা দণ্ড উভয় প্রান্তে প্রচ্ছদ অক্ষ বরাবর যদি দুটি সমান ও বিপরীত বল প্রয়োগ করা হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় বা পেতে চায়। তখন দণ্ডটির মধ্যে যে স্ট্রেস বা পীড়ন উৎপন্ন হয়, যদি মনে করো আমরা একটা
পদার্থই ধরি, যদি কি দুই দিক থেকেই আমরা যদি সেটাকে বল প্রয়োগ করি এবং দুই দিক থেকেই সেটা বৃদ্ধি হওয়ার চেষ্টা করে, তখন তার মধ্যে যে স্ট্রেস বা পীড়ন উৎপন্ন হয়, মানে সেটা যে পীড়ন উৎপন্ন হবে তাকে বলা হবে টেনসাইল স্ট্রেস বা প্রসারণ পীড়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখি আমরা তামা অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি। সেক্ষেত্রে দেখো, তামা অ্যালুমিনিয়াম এরকম অসংখ্য পদার্থ আছে যাদের রেজিস্টিভিটিগুলো নিচে দেওয়া আছে, একটা ছক আকারে আমরা দিয়েছি। দেখো, ম্যাটেরিয়াল মানে যে ধাতুগুলা, এখানে আছে অ্যালুমিনিয়াম, সাইডে আছে রেজিস্টিভিটি ওহম মিটারে, কন্ডাক্টিভিটি আছে পার ওহম পার মিটারে। দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে রেজিস্টিভিটিটা হলো 2.8 ইন্টু 10⁻⁻8 এবং অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি হলো 3.5 ইন্টু 10⁻7। সেরকম কপারেরটা হলো 1.7 ইন্টু 10⁻⁻8 এবং কন্ডাক্টিভিটি হলো 6.0 ইন্টু 10⁻7। এরকম করে গোল্ড, আয়রন, সিলভার, টাংস্টেন, নাইক্রোম এবং কার্বনের রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে গেছি, এবার প্রথম থেকে আমরা একটা রিভিউতে যাই। প্রথমেই দেখো 2.1-এ আছে রেজিস্টিভিটির সংজ্ঞা। রেজিস্টিভিটিটা কি আমরা আবার প্রথম স্লাইড থেকে একটু দেখতেছি, যেহেতু আমি খুব তাড়াতাড়ি করে চলে গেছি। রেজিস্টিভিটির সংজ্ঞা, রেজিস্টিভিটি বলতে বোঝায় কোনো পদার্থ মানে কতটুকু বাধা প্রদান করতে পারে। বিদ্যুৎ প্রবাহের সময় একটা পদার্থ যে বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যের কারণে পদার্থের মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহটাকে বাধা প্রদান করে, এটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্স কতটুকু মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা বা একটা ঘনকের এই যে মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটাকেই বলা হবে রেজিস্টিভিটি। তাহলে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের। দেখো, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বলতে বোঝাবে, একক বলতে যে সেটা হতে পারে 1 মিটার, 1 সেন্টিমিটার বা এরকম করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী পদার্থের, পরিবাহী পদার্থ বলতে বোঝাবে যার মধ্যে থেকে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, অথবা একক বাহু বিশিষ্ট কোনো একটি ঘনকাকৃতির পরিবাহী পদার্থের দুটি বিপরীত তল, যে কোনো পরিবাহী পদার্থের তল থাকবে, তার মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটা তাকে বলা হবে রেজিস্ট্যান্স। দেখো, রোধের সূত্র যদি আমরা লিখতে যাই তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি আমরা রো এল বাই এ। এখন এখানে এল দ্বারা বোঝাচ্ছে লেন্থ মানে পরিবাহীর দৈর্ঘ্যটা, আর রো দ্বারা বোঝাচ্ছে রেজিস্টিভিটি। দ্বিতীয় স্লাইডে খেয়াল করি আছে পদার্থের তাপমাত্রা সহগ এবং কঠিন পদার্থের গলনাঙ্ক। পদার্থের তাপমাত্রা সহগ বলতে বুঝি আমরা একটা পদার্থ কতটুকু তাপ সহ্য করতে পারে। তাহলে পদার্থের তাপমাত্রা সহগটা দেখো এভাবে সংজ্ঞায়িত করা যায়, কোনো পদার্থের মূল রেজিস্ট্যান্স প্রতি একক ওহমে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে প্রতি একক ওহমে এবং প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে তাকে বলা হবে ওই পদার্থের তাপমাত্রা সহগ। কঠিন পদার্থের গলনাঙ্ক দেখো মেল্টিং পয়েন্ট, কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয়। যদি আমি কোনো পদার্থকে তাপ দিতে শুরু করি তখন পদার্থটা একসময় গলে যাবে। এই যে গলার যে প্রক্রিয়াটা, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে বলা হয় পদার্থের গলনাঙ্ক। 2.3-এ আছে দেখো, ধাতব পদার্থের রেজিস্টিভিটির উপর কি কি বিষয় প্রভাব বিস্তার করে। ধাতব পদার্থ দেখো, এক্ষেত্রে দেখা যায় যদি স্থির উষ্ণতায় কোনো তারের রোধের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, যেমন সেটা হতে পারে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভর করে। দৈর্ঘ্যর সময় যখন নির্ভর করবে তখন প্রস্থচ্ছেদ এবং উপাদানটা স্থির থাকবে, এক্ষেত্রে আর সমানুপাতিক এল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রস্থচ্ছেদের উপর যখন নির্ভর করবে তখন হবে আর সমানুপাতিক এল বাই এ। এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে কনভার্ট করি তাহলে লিখতে পারি আর ইকুয়াল টু রো এল বাই এ। তারপর 2.4-এ আছে দেখো,
কন্ডাক্টান্স, কন্ডাক্টিভিটি, মেলিয়েবিলিটি, টেনসাইল স্ট্রেসের সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলছিলাম তোমাদের এই সাবজেক্টটা একেবারে ইজি একটা সাবজেক্ট। শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের কিছু সহজ সহজ জিনিস এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা সংজ্ঞা, কোনগুলো পরিবাহী পদার্থ, তারপর কন্ডাক্টিভিটি, পদার্থের ক্যাপাসিটি, এগুলো সম্পর্কে জানবো। তাহলে কন্ডাক্টান্স বলতে কি বোঝায় দেখো, একটি এসি সার্কিটে প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদানকে বলা হবে কন্ডাক্টান্স। এর প্রতীক হলো জি, একক হলো মোহ। আর কন্ডাক্টিভিটি বলতে বোঝাবে একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের ডিসি কন্ডাক্টান্সকে বলা হবে ওই পদার্থের কন্ডাক্টিভিটি। এর প্রতীক হলো গামা। এই গামা একটা গ্রিক শব্দ। মেলিয়েবিলিটি কথার অর্থ হলো পদার্থের নমনীয়তা। এটা একটা পদার্থের বিশেষ ধর্ম, যে সে কতটা সহ্য করার ক্ষমতা, বা এই পদার্থের বিশেষ ধর্ম যার ফলে কোনো পদার্থকে পিটিয়ে শীত বা পাতলা পাতে পরিণত করা যায়। এবং স্বর্ণ একটা সবচেয়ে ভালো মেলিয়াবল পদার্থ। টেনসাইল স্ট্রেস বলতে আমরা কি বুঝি দেখো, কোনো দণ্ড বা বারের উভয় প্রান্তে প্রস্থচ্ছেদ অক্ষ বরাবর যদি দুটি সমান ও বিপরীত বল প্রয়োগ করা হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা আগেই বলছিলাম, যদি একটা দণ্ডের উপরে আমরা বল প্রয়োগ করি তখন ওটাকে, যে কোনো বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো তখন ওটা বৃদ্ধি পেতে চাইবে। এই বৃদ্ধি পাওয়ার সময় তার মধ্যে একটা শক্তি উৎপন্ন হয় বা স্ট্রেস উৎপন্ন হয়। এই স্ট্রেসটাকে বা পীড়নটাকে বলা হবে টেনসাইল স্ট্রেস বা প্রসারণ পীড়ন। এরপর দেখো 2.5-এ আছে তামা অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি। এখন দেখো এখানে আমরা তামা অ্যালুমিনিয়াম সহ আরও কয়েকটা পদার্থের রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি লিখে দিছি। এখান থেকে তোমরা মোটামুটি তামা অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্যও লিখতে পারবা, যে সে কত, যদি বৈশিষ্ট্য আসে এখান থেকে বৈশিষ্ট্য দিতে পারবা, তার রেজিস্টিভিটি কত, কন্ডাক্টিভিটি কত, তারপর এর গলনাঙ্ক কত, আপেক্ষিক গুরুত্ব কত। তো আমি গলনাঙ্ক আপেক্ষিক গুরুত্বটা লিখিনি, রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটির দিকে খেয়াল করি। অ্যালুমিনিয়ামের রেজিস্টিভিটি হবে ওহম মিটারে, একক হলো ওহম মিটারে আছে। দেখো 2.8 × 10⁻⁻8, আর কন্ডাক্টিভিটি আছে 3.5 × 10⁻7। এভাবে কপার এবং অন্যান্য পদার্থের রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি দেয়া আছে। দেখো আমরা এই ক্লাসটা শেষে যেটুকু আমরা জানতে পারলাম সেটা হলো রেজিস্টিভিটি কাকে বলে, তাপমাত্রা সহ কি, গলনাঙ্ক কি, কন্ডাক্টান্স কি, কন্ডাক্টিভিটি কি, মেলিয়েবিলিটি কি, টেনসাইল স্ট্রেসের সংজ্ঞা। যখন তোমাদের আমি ক্লাস নিব তখন ক্লাসে বসে এই সাবজেক্ট কমপ্লিট হওয়ার পরে হয়তোবা জিজ্ঞেস করতে পারি যে রেজিস্টিভিটি বা এগুলোর সংজ্ঞা বলো, এবং অথবা ধাতব পদার্থের রেজিস্টিভিটির উপর কী কী বিষয় প্রভাব বিস্তার করে, অথবা অ্যালুমিনিয়াম ও কপারের যান্ত্রিক গুণাবলী বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসি বাড়ির কাজে। বাড়ির কাজ তোমরা অবশ্যই সেশনাল খাতায় লিখে রাখবে। গত ক্লাসে আমি বলছিলাম সেশনাল খাতাটা কি। তাহলে দেখো এখানে রেজিস্টিভিটি, তাপমাত্রা সহ এই সংখ্যাগুলো লিখবে, তার সাথে ধাতব পদার্থের রেজিস্টিভিটির উপর কী কী বিষয় প্রভাব বিস্তার করে এর বিস্তারিত বর্ণনাটা লিখবে, এবং অ্যালুমিনিয়ামের কপারের যান্ত্রিক গুণাবলী লিখতে হবে। এর সাথে যান্ত্রিক গুণাবলীর সাথে বৈশিষ্ট্যটাও লিখে দিবা। যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবে। আমার এই ক্লাসটা তোমাদের নেওয়ার কথা ছিল 3টা 30-এ। আমার নিজস্ব ভুলের কারণেই বা ইন্টারনেটের যান্ত্রিক ত্রুটির কারণেই আমি সঠিক সময় নিতে পারিনি, তবে চেষ্টা করছি 3:30 থেকে নেওয়ার। স্ক্রিন শেয়ারিংটা হইতেছিল না বিধায় একটু লেট হয়ে গেল। তোমরা মোটামুটি চেষ্টা করবে এই সাবজেক্টটার যেটুকু যা আমি প্রত্যেকটা ক্লাসে যতটুকু বলি ততটুকু কমপ্লিট করার। ধন্যবাদ সবাইকে। আশা করি করোনার এই দুঃসময়ে তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, এবং সেই প্রার্থনা করি যে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব, এবং প্রথম দুটো অধ্যায়ে
ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুটোতে যদি তোমাদের কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে জানাবে। আশা করি দেখো একটা জিনিস যে আমরা সরাসরি কাউকে দেখে কথা বলা আর না দেখে কথা বলা দুটোর মধ্যে তো একটু হলেও আই কন্টাক্টের একটা বিষয় আছে। যেহেতু দেখা যায় যে হয়তো আমিও হেজিটেশন করতেছি, তোমরাও দেখতেছো, বা আমি কাউকে দেখতেছি না। এই হেজিটেশনের কারণে হয়তো বা অনেক সময় এরকমটা হয় যে যেটা ক্লাসে বসে বোঝানো সম্ভব, অনলাইনে হয়তো অতটা ভালোভাবে ক্লিয়ার করে বলা সম্ভব না। তারপরেও যদি তোমাদের কোনো রকম যতটুকু আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, তোমরা চেষ্টা করবে কমেন্টসের মাধ্যমে জানাতে। এবং আশা করি যখন আমরা ক্লাস খুলবে তখন এই ক্লাস নিয়ে আমরা আবার রিভিউ ক্লাসের মাধ্যমে যাদের যতটুকু সমস্যা থাকবে সেটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো।